পৃষ্ঠা 207। বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস। বাঙালির ক্রীড়া কয়রাফুলা দীর্ঘই ডয়শূন্য রয় আকার ক্রীড়া সংস্কৃতি এক ঝলকে। এখানেও একটি টেবিল আছে, তাতে দুটি স্তম্ভ আছে। বাঁ দিকের স্তম্ভের শিরোনাম খেলা আর ডান দিকের স্তম্ভের শিরোনাম স্মরণীয় ব্যক্তিত্ব। কুস্তি। অম্বিকা চরণ গুহ, যতীন্দ্র চরণ গুহ বন্ধনীর মধ্যে গোবর গুহ, ফণীন্দ্র কৃষ্ণ গুপ্ত প্রমুখ। ফুটবল। নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী, শিবদাস ভাদুড়ী, গোষ্ঠপাল, উমাপতি কুমার, শৈলেন মান্না, বাঘা সোম, পি.কে. ব্যানার্জি, চুনি গোস্বামী, অরুণ ঘোষ, সুব্রত ভট্টাচার্য, মনোরঞ্জন ভট্টাচার্য, সুভাষ ভৌমিক, সুরজিৎ সেনগুপ্ত প্রমুখ। ক্রিকেট। সারদা রঞ্জন রায়চৌধুরী, শুঁটে তালবসায় চন্দ্রবিন্দু রসৌ টয়েকার, শুঁটে ব্যানার্জি, পঙ্কজ রায়, শ্যামসুন্দর মিত্র, অম্বর রায়, প্রণব রায়, উৎপল চ্যাটার্জি, সৌরভ গাঙ্গুলি, ঝুলন গোস্বামী প্রমুখ। দাবা। দিব্যেন্দু বড়ুয়া, সূর্যশেখর গাঙ্গুলি, সন্দীপন চন্দ, সহেলি ধর, নীলোৎপল দাস, দীপ সেনগুপ্ত, সপ্তর্ষি রায়চৌধুরী প্রমুখ। ব্যাডমিন্টন। দীপু ঘোষ, মধুমিতা গোস্বামী প্রমুখ। হকি। কেশব দত্ত, লেসলি ক্লডিয়াস, ওয়েজ পেজ, গুরুবক্স সিং প্রমুখ। টেবল টেনিস। ভারতী ঘোষ, মান্তু ঘোষ, পৌলমী ঘটক, মৌমা দাস, সৌম্যজিৎ ঘোষ প্রমুখ। লন টেনিস। জয়দীপ মুখার্জি, আখতার আলী, লিয়েন্ডার পেজ প্রমুখ। তীরন্দাজি। দোলা বন্দ্যোপাধ্যায়, রাহুল বন্দ্যোপাধ্যায়। সাঁতার। মিহির সেন, আরতি সাহা, বুলা চৌধুরী প্রমুখ। পর্বতারোহণ। অমূল্য সেন, সত্যব্রত দাম, বসন্ত সিংহ রায়, ছন্দা গায়েন, দীপঙ্কর ঘোষ প্রমুখ। পৃষ্ঠা 208। ব্রতচারী। গুরু সদয় দত্ত। কবাডি। ফণী ভট্টাচার্য, অচিন্ত, অছয় দন্তের নয় তয় জফলা, অচিন্ত সাহা প্রমুখ। খো খো। ভূপতি মজুমদার, দিলীপ রায় প্রমুখ। ভলিবল। শিবপ্রসাদ ঘোষাল, হরিপদ ঘোষ প্রমুখ। শুটিং। সোমা দত্ত, জয়দীপ কর্মকার, কুহেলি গঙ্গোপাধ্যায় প্রমুখ। অ্যাথলেটিক্স। জ্যোতির্ময়ী শিকদার, সোমা দত্ত। সার্কাস। নবগোপাল মিত্র, প্রিয়নাথ বসু। ম্যাজিক। গণপতি চক্রবর্তী, প্রতুল চন্দ্র সরকার, প্রদীপ চন্দ্র সরকার। এক নজরে। বাঙালির ক্রীড়া সংস্কৃতি। বাঙালির ক্রীড়া সংস্কৃতি প্রসঙ্গে আলোচনা করতে হলে 1000 বছর আগের সময় ফিরে তাকাতে হবে। সেই প্রাচীন চর্যাপদেও সাঁতার, নৌকা চালানো, মাছ ধরা প্রভৃতি খেলার উল্লেখ আছে। দাবা, পাশা, কবাডি, কুস্তি, লাঠি খেলা, সাঁতার, নৌকা বাইচ, তীরন্দাজি, মাছ ধরা সমস্ত খেলাই বহু যুগ ধরে বাঙালির ক্রীড়া সংস্কৃতির অন্তর্ভুক্ত। কোম্পানির শাসনের সময় থেকেই ফুটবল, হকি, ক্রিকেট, টেনিস, ব্যাডমিন্টন, ভলিবল ইত্যাদি ইউরোপিয়ান খেলাকে কেন্দ্র করে নানা ক্লাব প্রতিষ্ঠিত হয়। ইংরেজদের ইনডোর গেমস হিসেবে ছিল স্নুকার, বিলিয়ার্ড, অকশন ব্রিজ ইত্যাদি। ধীরে ধীরে অনুশীলনের মাধ্যমে এইসব খেলাগুলিতে বাঙালিরাও বিশেষ পারদর্শিতা অর্জন করে। মাঠের খেলা হিসেবে প্রথমেই নাম ফুটবলের। এই বিদেশি খেলাটিকে বাঙালি তার আবেগ ভালোবাসা দিয়ে আপন করে নিয়েছে বহু বছর আগে থেকেই।
জনপ্রিয়তার নিরিখে তারপরেই রয়েছে ক্রিকেট, হকি, ব্যাডমিন্টন, লন টেনিস, ভলিবল, বাস্কেটবল। অন্যরকম খেলার মধ্যে রয়েছে ঘোড়দৌড়। শরীরচর্চা বিষয়ে কুস্তি, বক্সিং, বডি বিল্ডিং, কাবাডি ইত্যাদি খেলাগুলি জনপ্রিয় হয়। নদী, নালা, খালবিলে ভরা এই বাংলায় সাঁতার শুধু খেলা নয়, একসময় এটি ছিল এখানের মানুষের দৈনন্দিন জীবনের অঙ্গ। একই কারণে মাছ ধরাও এখানে জনক্রীড়া, বিনোদন। এছাড়া ছোটবেলার পুতুল খেলা থেকে শুরু করে দাঁড়িয়া বান্ধা, রুমাল চোর, পিট্টু, ডাঙ্গুলি, চাক্কা চালানো, মোরগ লড়াই, চু কিতকিত, গানের লড়াই, আর রয়েছে খো খো। এগুলি বাংলার নিজস্ব সম্পদ। এইসব খেলাকে কেন্দ্র করে যুগ যুগ ধরে বাঙালির স্মৃতি, আবেগ, ভালোবাসা, আড্ডা, বিনোদন, শরীরচর্চা সবটাই চলে আসছে। বাঙালির কুস্তি চর্চার ইতিহাস। কুস্তি একটি প্রাচীন খেলা। আমাদের মহাকাব্যগুলিতে এটি মল্ল ক্রীড়া নামে পরিচিত। বাঙালি সমাজে এই খেলা চলে আসছে সুদূর অতীত থেকেই। তবে ব্রিটিশ শাসনের শেষ পর্বে বাংলার বিপ্লবী দল তাদের শরীরচর্চার অন্যতম মাধ্যম হিসেবে নতুন করে এই খেলার অনুশীলন শুরু করেন। দেশাত্মবোধকে কেন্দ্র করে গড়ে ওঠে অনুশীলন সমিতি। সেখানে শরীরচর্চা এবং আত্মরক্ষার প্রয়োজনে কুস্তির আখড়া তৈরি হয়। জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতেও নিয়মিত কুস্তি চর্চার প্রচলন ছিল। কোচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ ও ত্রিপুরার মহারাজা এই বিষয়ে উৎসাহী ছিলেন। ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে কলকাতা শহরে কুস্তিগীর অম্বিকাচরণ গুহর নেতৃত্বে বাংলায় কুস্তি জনপ্রিয় হয়ে ওঠে। ভারতবর্ষের নানা অঞ্চল থেকে তিনি মল্ল শিক্ষক এনে কুস্তি শিক্ষার ব্যবস্থা করেন। 1910 খ্রিস্টাব্দে কুস্তিগীর শরৎচন্দ্র মিত্রর নেতৃত্বে গোবর বাবু, বন্ধনীর শুরু, প্রকৃত নাম যতীন্দ্র চরণ গুহ, 13-3-1892 থেকে 3-1-1972 ইংল্যান্ডে গিয়ে, বন্ধনী শেষ, ইংল্যান্ডে গিয়ে আমেরিকা আর ইউরোপের বহু কুস্তিগীরকে পরাজিত করেন। 1912 খ্রিস্টাব্দে গোবরবাবু আবার ইউরোপে গিয়ে ব্রিটিশ এম্পায়ার চ্যাম্পিয়ন হিসেবে খ্যাতি লাভ করেন। 1921 খ্রিস্টাব্দে গোবরবাবু সান ফ্রান্সিসকো শহরে অ্যাডলফ স্যান্টেলকে পরাস্ত করে বিশ্ব লাইট হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ লাভ করেন। তিনি তার নিজস্ব ঘরানার প্যাঁচ লুকানোর ধোঁকা, টিব্বি, গাধা নেট, ঢাক, টাং, কুল্লা প্রভৃতিতে সিদ্ধ ছিলেন। অলিম্পিকে ভারতীয় কুস্তি দলের শিক্ষক মানিক গুহ কুস্তির আন্তর্জাতিক রেফারি নির্বাচিত হন। বাঙালিদের পক্ষে এই সম্মান বিশেষ উৎসাহের সূচনা করে। বাংলার কুস্তির ইতিহাসে গোবর গুহের অবদান। বাঙালির কুস্তির গৌরবকে গোটা পৃথিবীর কাছে তুলে ধরার ক্ষেত্রে গোবর গুহ অত্যন্ত উল্লেখযোগ্য নাম। প্রকৃত নাম যতীন্দ্র চরণ গুহ। গোবর গুহের পিতামহের পিতামহ শিবচরণ গুহ আধুনিক বাংলাদেশের প্রথম আখড়াটি স্থাপন করেন হোগলকুঁড়িয়ায়, বর্তমান মসজিদ বাড়ি স্ট্রিটে। তার পিতামহ অম্বিকাচরণ গুহকে বাংলাদেশে আখড়া সংস্কৃতির পথিকৃৎ বলে মনে করা হয়। পিতা রামচরণ গুহ এবং কাকা ক্ষেত্রমোহন কয়মধ্যেন্নস্বয়কার তৈরফলা ক্ষেত্রমোহন গুহ বা খেতু বাবুও ছিলেন নামকরা কুস্তিগীর। প্রথম জীবনে তাঁদের কাছেই কুস্তির প্রাথমিক শিক্ষা নিয়েছিলেন গোবর গুহ। পরবর্তীকালে তাদেরই আখড়াতে কর্মরত পৃষ্ঠা 209 বিখ্যাত কুস্তিগীর খোলসা চৌবে ও রহমানি পালোয়ানের কাছে তার অনুশীলন শুরু হয়। প্রাপ্তবয়স্ক হলে গোবর গুহের উচ্চতা হয় 6 ফুট 1 ইঞ্চি এবং ওজন হয় 290 পাউন্ড। 1910 খ্রিস্টাব্দে 18 বছর বয়সে ত্রিপুরার মহারাজার পালোয়ান নবরং সিংকে হারিয়ে গোবর গুহর পেশাদার জীবন শুরু হয়।
সে বছরই লন্ডনে জন বুল সোসাইটি আয়োজিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের অন্যতম প্রতিনিধি নির্বাচিত হন গোবর গুহ। 1912 খ্রিস্টাব্দে দ্বিতীয়বার ইউরোপ ভ্রমণের সময় তিনি স্কটল্যান্ডের শ্রেষ্ঠ কুস্তিগির ক্যাম্পবেলকে পরাজিত করেন। প্রথম বিশ্বযুদ্ধের পরে গোবর গুহ 1920 খ্রিস্টাব্দে সান ফ্রান্সিসকোতে বিশ্ব পেশাদার কুস্তি প্রতিযোগিতায় তৎকালীন লাইট হেভিওয়েট বিশ্ব চ্যাম্পিয়ন অ্যাড সান্টেলকে পরাজিত করেন। 1944 খ্রিস্টাব্দে গোবর গুহ পেশাদার কুস্তি থেকে অবসর গ্রহণ করেন। গোবর গুহ শুধু ভারতীয় কুস্তিকে বিশ্বের দরবারে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন তাই নয়, ধোঁকা, টিব্বি, গাধানেট, ঢাক, পাট, কুল্লা ইত্যাদি প্যাঁচের সংযোজনও করেন। তার সর্বাধিক প্রচলিত প্যাঁচটি হল রদ্দা, পয়শূন্য র দয় দয় আকার। বিংশ শতকের 20 ও 30-এর দশকে বাঙালি যুবকদের মধ্যে কুস্তির অনুপ্রেরণা তৈরি করেছিলেন গোবর গুহ। 1952 অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী KD যাদব তাঁর আখড়াতেই কুস্তি শিক্ষা করেন। সব মিলিয়ে বাংলা কুস্তির ইতিহাসে গোবর গুহ এক সোনালী অধ্যায়। বাঙালির ক্রীড়া ঐতিহ্যে ফুটবলের সূত্রপাত। 19 শতকের কোনো এক সকালে বিলিতি নাবিকরা পুরনো কেল্লার মাঠে জাহাজে করে বিলেত থেকে নিয়ে আসা ফুটবল খেলতে নেমেছিল। নাবিকদের সেই আজব খেলা দেখে চোখ ছানা বড়া হয়ে যায় কেল্লার বাঙালি সৈনিকদের। ক্রমে ক্রমে তারা যোগ দিল সেই খেলায়, লাথি মারল ফুটবলে। এভাবেই বাঙালির ক্রীড়া ঐতিহ্যে ফুটবলের সূত্রপাত হয়েছিল। প্রথম পর্বের বাংলা তথা ভারতীয় ফুটবলের সঙ্গে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর নাম জড়িয়ে আছে। ফুটবলে প্রথম পা ছোঁয়ানো এই বাঙালি ব্যক্তিত্ব 1877 খ্রিস্টাব্দ থেকে 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতীয় ফুটবলের সূচনা ও অগ্রগতি ঘটান। ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের ওপর বাংলার ফুটবলের প্রভাব। 1886 খ্রিস্টাব্দে শোভাবাজার রাজপরিবারের উদ্যোগে গড়ে ওঠে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী দ্বারা গঠিত শোভাবাজার ক্লাব, যা প্রথম বাঙালি তথা ভারতীয়দের ফুটবল ক্লাব। 1889-এ মোহনবাগান ক্লাব এবং 1892-এ গঠিত হয় মামেডান স্পোর্টিং ক্লাব। 1893 খ্রিস্টাব্দে IFA শিল্ড প্রতিযোগিতা শুরু হয়। 1911 খ্রিস্টাব্দে মোহনবাগান ক্লাব IFA শিল্ড জয় করে। এটি বাঙালি তথা ভারতীয় ফুটবলের ইতিহাসে যুগান্তকারী ঘটনা। নিছক ফুটবলের জয় ছিল না এটি ছিল ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে বাঙালি তথা ভারতীয়দের নৈতিক জয়। এই জয় তাই ভারতের জাতীয়তাবাদী আন্দোলনে এক নতুন মাত্রা যোগ করেছিল। বাঙালির ফুটবল চর্চা। বাঙালি সমাজে ফুটবল বিশেষ জনপ্রিয় হয়ে ওঠে ব্রিটিশ শাসনের সময় থেকে। 1850 খ্রিস্টাব্দ নাগাদ কলকাতায় বাঙালিরা ফুটবল ক্লাব স্থাপন করেন। প্রথম দিকের ভারতীয় ফুটবল দলগুলির মধ্যে শোভাবাজার ক্লাব 1885, ওয়েলিংটন ক্লাব 1884, টাউন ক্লাব 1885, কুমারটুলি 1885, মোহনবাগান 1889, এরিয়ান্স 1889, মোহামেডান স্পোর্টিং 1891 এবং স্পোর্টিং ইউনিয়ন 1895 উল্লেখযোগ্য। প্রথম দিকে খালি পায়ে খেলার সময়েই বাঙালি ফুটবলাররা ইউরোপে সামরিক ও অসামরিক দলগুলির বিরুদ্ধে প্রতিযোগিতায় সফল হন। পরবর্তীতে 1900 খ্রিস্টাব্দ নাগাদ কলকাতা ও মফস্বলে বহু ফুটবল ক্লাব প্রতিষ্ঠা হয়। 1911 খ্রিস্টাব্দে দুর্ধর্ষ ব্রিটিশ দলের বিরুদ্ধে মোহনবাগান ক্লাবের হয়ে বাংলার খেলোয়াড়রা জয়লাভ করে, জিতে নেয় IFA শিল্ড। এর সঙ্গেই কলকাতা পরিচিত হয় ভারতীয় ফুটবলের রাজধানী হিসেবে। 1941 খ্রিস্টাব্দ থেকে বাংলা দল সন্তোষ ট্রফি প্রতিযোগিতায় 31 বার জয়লাভ করে, ফাইনালে পৌঁছয় 43 বার। কলকাতার মাঠে 70 থেকে 80-র দশক থেকে
তোলপাড় তোলে ইস্ট বেঙ্গল মোহনবাগানের ম্যাচ। এর সঙ্গে জড়িয়ে যায় বাঙাল ঘটির লড়াইয়ের এক মজার বাঙালি সংস্কৃতি। রেডিওতে ফুটবলের ধারাবিবরণী শুনেই তখন বাঙালি যুদ্ধক্ষেত্রে জয় পরাজয়ের অনুভূতি লাভ করত। কলকাতা ফুটবলের ইতিহাস খুঁজলে মোটামুটি 3টি পর্বের উল্লেখ পাওয়া যায়। 1. প্রীতি ম্যাচ পর্ব, 2. ট্রেডস ফুটবল কাপ পর্ব এবং 3. অ্যাসোসিয়েশন বা সংগঠিত ফুটবলের পর্ব। ব্যক্তি নাম হিসেবে বাঙালি ফুটবলের ইতিহাসে উল্লেখযোগ্য নগেন্দ্র প্রসাদ, কালীচরণ মিত্র, হরিদাস শীল, মন্মথ গাঙ্গুলি এবং নরেন্দ্রনাথ দত্ত। প্রখ্যাত বাঙালি ফুটবলার হিসেবে গোষ্ঠ পাল, চুনি গোস্বামী, পি.কে. ব্যানার্জি, তুলসীদাস বলরাম, শৈলেন মান্না প্রমুখ উল্লেখযোগ্য। প্রথম ভারতীয় দল হিসেবে আইএফএ শিল্ড জয়ী মোহনবাগান ক্লাবের ইতিহাস। ইংরেজ শাসনাধীন ভারতবর্ষে 1911 খ্রিস্টাব্দে মোহনবাগান ক্লাব প্রতিষ্ঠা 1889 প্রথম ভারতীয় দল হিসেবে আইএফএ শিল্ড প্রতিযোগিতায় বিজয়ী হয়। 1893 খ্রিস্টাব্দ থেকে কলকাতায় আইএফএ শিল্ড প্রতিযোগিতা শুরু হলেও মোহনবাগান ক্লাব 1909 প্রথম এতে অংশগ্রহণ করে। 1911 10ই জুলাই শিল্ডের খেলা শুরু হয়। প্রথম ম্যাচে সেন্ট জেভিয়ার্স কলেজ দল 3-0 হেরে যায়। গোল করেন অভিলাষ ঘোষ এবং বিজয় দাস ভাদুড়ী। 14 জুলাই রেঞ্জার্স ক্লাবকে মোহনবাগান 2-1 গোলে হারিয়ে দেয়। গোলদাতা ছিলেন বিজয় দাস ভাদুড়ী এবং শিবদাস ভাদুড়ী। এরপর মোহনবাগান কোয়ার্টার ফাইনালে রাইফেল ব্রিগেডকে 1-0 গোলে হারিয়ে দেয়। 24 জুলাই মিডলসেক্সের সঙ্গে ডালহাউজি মাঠে 1-1 ড্র করার পরবর্তী ম্যাচে 26 জুলাই 3-0 গোলে মোহনবাগান জয় লাভ করে ফাইনালে চলে যায়। গোল করেন হাবুল সরকার, শিবদাস ভাদুড়ী এবং কানু রায়। শেষ পর্যন্ত 29 জুলাই অত্যাচারী ইংরেজদের বিরুদ্ধে খেলার মাঠে জয়ের স্বপ্ন নিয়ে নেমে লাখখানেক দর্শকের সামনে খালি পায়ে দুর্ধর্ষ ফুটবল খেলে ইস্ট ইয়র্ক দলের বিরুদ্ধে 2-1 গোলে জিতে চ্যাম্পিয়ন হয় মোহনবাগান। গোল করেন শিবদাস ভাদুড়ী এবং অভিলাষ ঘোষ। খেলার মাঠে বাঙালির সেই অবিশ্বাস্য সংগ্রামে সমগ্র জাতি যেন পরাধীনতার গ্লানি থেকে মুক্ত হয়। এই জয়ের মধ্য দিয়ে স্বাধীনতাকামী পরাধীন জাতি তার লুপ্ত আত্মসম্মান বোধ ও মর্যাদা ফিরে পায়। পৃষ্ঠা 210। বাঙালির ক্রিকেট সংস্কৃতির পরিচয়। বাংলার ক্রিকেটের আদি যুগে বাঙালিরা ক্রিকেট খেলতেন ধুতির ওপর শার্ট আর কেডস পরে। ধুতিটা ছিল বাঙালিয়ানা আর স্বদেশিয়ানার প্রতীক। নগেন্দ্রনাথ সর্বাধিকারী যেমন বাংলার ফুটবলের জনক, ঠিক তেমনই বাঙালির ক্রিকেটের জনক সারদা রঞ্জন রায়। বাংলা প্রথম রঞ্জি ট্রফি জেতে 1939 খ্রিস্টাব্দে। বাঙালি সমাজ এবং সংস্কৃতিতে ক্রিকেট নিয়ে চর্চা বহুদিন ধরে চললেও পরবর্তীকালে ইউরোপিয়ানসদের দ্বারা প্রতিষ্ঠিত কলকাতা ক্রিকেট ক্লাব এর চেষ্টায় এই খেলা বাংলার সমাজ জীবনে জনপ্রিয় হয়ে ওঠে। এই ক্লাবের উদ্যোগেই কলকাতায় ইডেন গার্ডেন্স তৈরি হয়, যা টেস্ট ক্রিকেট খেলার বিখ্যাত কেন্দ্র। সারা রাজ্যের বিভিন্ন ক্লাব, স্কুল, কলেজ, অফিস সর্বত্রই আজ ক্রিকেটের জয় জয়কার। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, সংক্ষেপে CAB, আজ ক্রিকেট পরিচালনায় এবং প্রসারে অগ্রণী সংস্থা। সেরা বাঙালি ক্রিকেটারদের তালিকায় রয়েছেন সুটে ব্যানার্জি, শ্যামসুন্দর মিত্র, দুর্গাশঙ্কর মুখার্জি, অম্বর রায়, দিলীপ দোষী, গোপাল বসু, পঙ্কজ রায়, প্রণব রায়, উৎপল চ্যাটার্জি, সম্বরণ ব্যানার্জি প্রমুখ। তবে ক্রিকেটার হিসেবে বাঙালি সমাজে আজ সৌরভ গাঙ্গুলি সবচেয়ে জনপ্রিয়। সমস্ত দেশের সঙ্গে বাঙালিরাও টেস্ট ক্রিকেট, ওয়ানডে যুগ পেরিয়ে বর্তমানে T20 নেশায় মশগুল।
তবু এখনও ক্রিকেটের খেলায় বড় ম্যাচকে কেন্দ্র করে যেমন উত্তেজনা থাকে, ঠিক একই উত্তেজনা দেখা যায় টেনিস বল দিয়ে খেলা পাড়া ক্রিকেটে। এটা বাঙালি সম্পূর্ণ নিজস্ব ক্রীড়া সংস্কৃতির বৈশিষ্ট্য। বাংলা ক্রিকেটের ধারায় সারদা রঞ্জন রায়চৌধুরীর অবদান। চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পিতামহ ছিলেন সারদা রঞ্জন রায়চৌধুরী। সারদা রঞ্জনের জন্ম কিশোরগঞ্জের বিখ্যাত রায়চৌধুরী পরিবারে। তিনি বাংলার ক্রিকেটের জনক রূপে পরিচিত। ঝোড়ো ব্যাটিংয়ের কারণে তাকে বলা হতো বাঙালি ডব্লিউ.জি. গ্রেস। সেই সময় ক্রিকেট খেলত কেবল ইংরেজরাই। ক্যালকাটা ক্রিকেট ক্লাব ছিল সবচেয়ে প্রভাবশালী দল। রায়চৌধুরীরা 5 ভাই মিলে গড়ে তুলেছিলেন ঢাকা কলেজ ক্রিকেট ক্লাব। পরে তাঁরাই 1884 খ্রিস্টাব্দে টাউন ক্লাব গড়ে তোলেন কলকাতায়। দুই দলেরই ক্যাপ্টেন ছিলেন সারদা রঞ্জন রায়চৌধুরী। দুটি দলই নিয়মিত সাহেবদের দলের বিরুদ্ধে খেলত। বাংলায় জেলাভিত্তিক ক্রিকেট দল গড়ে তুলে তাঁরা আন্তঃজেলা টুর্নামেন্টের আয়োজন করেছিলেন। ক্রিকেটের নিয়মকানুন নিয়ে প্রথম বাংলা বই ক্রিকেট খেলা সারদা রঞ্জন রায়চৌধুরীর লেখা। ইতিহাসবিদ মুন্তাসির মামুনের মতে ঢাকায় ক্রিকেট জোরদার হয় ঢাকা কলেজ ক্লাব গড়ে ওঠার পর থেকেই। ছাত্র শিক্ষকেরা মিলে 1880 খ্রিস্টাব্দে গঠন করেন এই ক্লাব। অখণ্ড বঙ্গের প্রথম ক্রিকেট ক্লাব হিসেবে এটি খ্যাতি অর্জন করেছিল। 1884 খ্রিস্টাব্দে কলকাতার ইডেন গার্ডেনে ক্যালকাটা প্রেসিডেন্সি ক্লাবের সঙ্গে এক খেলায় ঢাকা কলেজ জয়লাভ করেছিল সারদা রঞ্জন রায়চৌধুরীর নেতৃত্বে। সত্যজিৎ রায় তাঁর যখন ছোট ছিলাম গ্রন্থে লিখেছিলেন, ঠাকুরদার 5 ভাইয়ের মধ্যে 2 ভাই ছাড়া সবাই ব্রাহ্ম হয়েছিলেন। সারদা ও মুক্তিদা হিন্দু ধর্মে থেকে গেলেন। এই 2 ভাই খেলাধুলা করতেন। ক্রিকেট শুরু করেন সারদা, তারপর সেটা রায় পরিবারের হিন্দু ও ব্রাহ্ম সমাজে ছড়িয়ে পড়ে। আর কথাটি যেন অক্ষরে অক্ষরে সত্য। সবশেষে বলা যায় নিজেদের নেশা পরিবারে আটকে না থেকে ছড়িয়ে গিয়েছিল সারা দেশে। সত্যজিৎ রায় যেমন বাংলা চলচ্চিত্রকে পৌঁছে দেন আন্তর্জাতিক স্তরে, আর ঠিক তেমনই গণিতের অধ্যাপক সারদা রঞ্জন রায়চৌধুরী সাহেবদের হাত থেকে বাংলার ক্রিকেট যাত্রার সূচনা করেন। হকিতে বাঙালির অংশগ্রহণ ও সাফল্যের রূপরেখা। ভারতবর্ষে প্রথম হকি ক্লাবটি গড়ে ওঠে কলকাতায় 1885-86 খ্রিস্টাব্দে। 1895 খ্রিস্টাব্দে প্রথম হকি প্রতিযোগিতার আয়োজন হয় কলকাতাতে। এখানেই 1908 খ্রিস্টাব্দে দ্য বেঙ্গল হকি অ্যাসোসিয়েশন গড়ে ওঠে। 1928 খ্রিস্টাব্দে ভারতের প্রথম জাতীয় হকি প্রতিযোগিতার আয়োজনের গৌরবও কলকাতার প্রাপ্য। এই প্রতিযোগিতার পরই হকিতে প্রথম ভারতীয় অলিম্পিক দল নির্বাচন করা হয়। ভারতীয় হকিতে কলকাতার ভূমিকা অন্যতম হলেও অত্যন্ত দুঃখের কথা এখনও এখানে হকি খেলার জন্য উন্নত মানের প্রশিক্ষণ কেন্দ্র ও খেলার মাঠ গড়ে ওঠেনি। অথচ কলকাতা কাস্টমস দল, পোর্ট কমিশনারের দল এবং খড়গপুরের বাংলা নাগপুর রেলওয়ে দলের মতো একাধিক উল্লেখযোগ্য হকি দলের অস্তিত্ব পাওয়া যায় ইতিহাসের পাতায়। 1952 খ্রিস্টাব্দে কলকাতায় অনুষ্ঠিত জাতীয় হকি প্রতিযোগিতায় বাংলা জয়লাভ করে ইতিহাস সৃষ্টি করে। প্যাট জনসন, লেসলি ক্লডিয়াস, কেশব দত্ত, গুরুবক্স সিং, যোগিন্দর সিং, ইমাম উর রহমানের মতো অলিম্পিয়ানরা বাংলার হকিকে গৌরবান্বিত করেছেন। ভারতে প্রথম হকি সংগঠন 1908 খ্রিস্টাব্দে দ্য বেঙ্গল হকি HOCKEY অ্যাসোসিয়েশন নামে গড়ে ওঠে। অবিভক্ত বাংলায় 1928-এ প্রথম জাতীয় আন্তঃরাজ্য হকি প্রতিযোগিতা আয়োজিত হয়। ভারতে হকির জন্য আগা খান কাপ, বেগম রসুল ট্রফি মেয়েদের বিভাগে, মহারাজা রঞ্জিত সিং গোল্ড কাপ
লেডি রতন টাটা ট্রফি মেয়েদের বিভাগে, ধ্যানচাঁদ ট্রফি, নেহেরু ট্রফি প্রভৃতি পুরস্কারের আয়োজন করে বস্তুত খেলাটিকে ও খেলোয়াড়দের সম্মানিত করার চেষ্টা করা হয়েছে। দাবা খেলায় বাঙালির সাফল্য। রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে রাবণের স্ত্রী মন্দোদরীই দাবা খেলার স্রষ্টা। বাংলায় দাবা খেলার সূচনা 1850 খ্রিস্টাব্দে ক্যালকাটা চেস ক্লাব CHESS চেস CLUB ক্লাব গঠনের মধ্য দিয়ে। বিশ্ববিখ্যাত দাবাড়ু জন কখরেন পৃথিবী জুড়ে দাবার প্রসারে ক্যালকাটা চেস ক্লাব প্রতিষ্ঠা করেন। 1848 থেকে 1860 খ্রিস্টাব্দ পর্যন্ত বিখ্যাত দাবাড়ু মহেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় সেখানে নিয়মিত খেলতেন। 1930-এ বিশ্ব চ্যাম্পিয়ন রুশ দাবাড়ু আলেখাইনের কলকাতার খেলায় অংশগ্রহণ দাবা নিয়ে বাঙালির উদ্দীপনা তৈরিতে সাহায্য করে। স্বাধীনতার পরে গড়ে ওঠে ওয়েস্ট বেঙ্গল চেস অ্যাসোসিয়েশন। প্রতিষ্ঠানটির উদ্যোগে শুরু হয় রাজ্য দাবা প্রতিযোগিতা। 1961-তে প্রথমবারে রাজ্য চ্যাম্পিয়ন হন প্রাণকৃষ্ণ কুণ্ডু। 1982-তে বিশ্বের 2 নম্বর ভিক্টর কর্শনয়কে হারিয়ে মাত্র 16 বছর বয়সে আলোড়ন তোলেন বাঙালি দাবাড়ু দিব্যেন্দু বড়ুয়া। 1991 খ্রিস্টাব্দে রাজ্য থেকে প্রথম এবং দ্বিতীয় ভারতীয় হিসেবে গ্র্যান্ড মাস্টার এই দাবাড়ু অর্জুন পুরস্কার পান। দিব্যেন্দু বড়ুয়ার পরে দাবায় শ্রেষ্ঠ বাঙালি প্রতিভা সূর্যশেখর গাঙ্গুলি। মাত্র 11 বছর বয়সে একজন গ্র্যান্ড মাস্টারকে হারিয়ে তিনি রেকর্ড করেন। 2003 খ্রিস্টাব্দ থেকে 2008 খ্রিস্টাব্দ পর্যন্ত টানা 6 বার ভারত জাতীয় চ্যাম্পিয়ন হয়ে বিরল কৃতিত্বের অধিকারী সূর্যশেখর মাত্র 19 বছর বয়সে গ্র্যান্ডমাস্টার হন। পৃষ্ঠা 211। অর্জুন পুরস্কার পাওয়ার পাশাপাশি তিনি এশীয় চ্যাম্পিয়নশিপে বিজয়ী হন। বাংলা থেকে আরও যাঁরা গ্র্যান্ডমাস্টার হয়েছেন তারা হলেন সন্দীপন চন্দ 2002, নীলোৎপল দাস 2005, দীপ সেনগুপ্ত 2010, সপ্তর্ষি রায়চৌধুরী 2013। দীপ সেনগুপ্ত সম্প্রতি 2014 কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপে বিজয়ী হয়েছেন। কবাডির ইতিহাস। ক বয়াকার ডয় হস্যই। পুরাণ মতে শ্রীকৃষ্ণ গোপ বালকদের সঙ্গে হাডুডু খেলতেন। এই হাডুডু কবাডির পশ্চিমবঙ্গীয় নাম। একটি মত হল তামিল কাই কয়াকার রস্যই বন্ধনীর মধ্যে হাত ও পিতি পয়হস্যই তয়হস্যই বন্ধনীর মধ্যে ধরা থেকে কবাডির উৎপত্তি। ভারতীয় উপমহাদেশে কবাডি অত্যন্ত জনপ্রিয় খেলা। ভারত ও পাকিস্তানে কবাডি, বাংলাদেশে হাডুডু, স্থানীয়ভাবে কোথাও কোথাও ঝুকিতকিত, শ্রীলঙ্কা গুডু, থাইল্যান্ডে থিকার এবং মালয়েশিয়ায় ছি গুড়ু গুড়ু নামে খেলাটি প্রসিদ্ধ। আবার ভারতেই দক্ষিণ ভারতে চিডু গুডু, মধ্যপ্রদেশ ও গুজরাটে হুটুটু, কেরলে ওয়ান্তিকালি ইত্যাদি নামেও খেলাটি পরিচিত। 1938 খ্রিস্টাব্দে কলকাতায় সর্বভারতীয়ভাবে প্রথম কবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 1955-তে ইডেন গার্ডেনে মেয়েদের কবাডি প্রতিযোগিতা প্রথম আয়োজন করা হয়। 1952-তে প্রতিষ্ঠিত হয় সর্বভারতীয় কবাডি ফেডারেশন। 1974 খ্রিস্টাব্দে ভারত ও বাংলাদেশের মধ্যে প্রথম কবাডি টেস্ট বাংলাদেশে অনুষ্ঠিত হয়। 1978 খ্রিস্টাব্দে ভারত, নেপাল, বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া ও শ্রীলঙ্কাকে নিয়ে তৈরি হয় এশিয়ান অ্যামেচার কবাডি ফেডারেশন। 1980 খ্রিস্টাব্দে কলকাতায় প্রথম এশিয়ান কবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। ভারত এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এবং বাংলাদেশ রানার্স হয়। 1985 খ্রিস্টাব্দে ঢাকায় স্যাফ গেমসে কবাডি অন্তর্ভুক্ত হয়। ভারত এতে চ্যাম্পিয়ন হয়। 1990 খ্রিস্টাব্দে বেইজিং এশিয়ান গেমস থেকে কবাডি এশিয়ান গেমসের অন্তর্ভুক্ত হয়ে এসেছে।
এখনো পর্যন্ত 7টি এশিয়ান গেমসেই পুরুষ বিভাগে ভারত সোনা জিতেছে। মেয়েদের বিভাগেও ভারত একই রকম শ্রেষ্ঠত্ব দেখিয়েছে। 2004 খ্রিস্টাব্দ থেকে এ পর্যন্ত অনুষ্ঠিত 3টি কাবাডি ওয়ার্ল্ড কাপেও চ্যাম্পিয়ন হয়েছে ভারতই। 2014 খ্রিস্টাব্দ থেকে চালু হওয়া গ্রো কাবাডি লিগ শুধু জনপ্রিয়তাই নয়, বিপুল বাণিজ্য সাফল্যও পেয়েছে। নারায়ণচন্দ্র ঘোষ পশ্চিমবঙ্গে কাবাডির প্রসারে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন। ভূপতি মজুমদারের সভাপতিত্বে গড়ে উঠেছিল পশ্চিমবঙ্গ কাবাডি অ্যাসোসিয়েশন। ফণী ভট্টাচার্য, অচিন্ত সাহা, বিশ্বজিৎ পালিত প্রমুখ কাবাডিতে বিখ্যাত বাঙালি প্রতিনিধি। সার্কাস ও ম্যাজিকের দুনিয়ায় বাঙালির অবদান। শীতকালে সার্কাস ও স্কুলে ম্যাজিক শো বাদ দিয়ে বোধহয় কোনো বাঙালির শৈশব কাটেনি। বাঙালির সার্কাস চর্চা আজকের নয়। 1887 থেকে 88 খ্রিস্টাব্দ নাগাদ মাত্র 22 বছর বয়সে প্রিয়নাথ বসু করেছিলেন গ্রেট বেঙ্গল সার্কাস। তাঁর পুত্র অবনীন্দ্র কৃষ্ণ বসু তাঁদের পারিবারিক সমৃদ্ধির গৌরবময় ঐতিহ্যকে ধরে রাখতে সেই কাজে মনোনিবেশ করেন। তাঁর রচিত বাঙালির সার্কাস গ্রন্থটির প্রথম সংস্করণে তাঁদের সার্কাসের কথাই সংকলিত আছে। হিন্দু মেলার প্রতিষ্ঠাতা নবগোপাল মিত্র বাঙালির সার্কাসের প্রতিষ্ঠাতা। বাঙালির সার্কাস চর্চায় আরও যাঁদের নাম উজ্জ্বল হয়ে আছে তাঁরা হলেন কর্নেল সুরেশচন্দ্র বিশ্বাস, শ্যামাকান্ত বন্দ্যোপাধ্যায়, মণিলাল বসু প্রমুখ। বাংলার ম্যাজিক চর্চার প্রথম জনপ্রিয় নাম প্রতুল চন্দ্র সরকার, 1913 থেকে 1971, যাকে সবাই চেনে পিসি সরকার নামে। তিনি পৃথিবীর 70 থেকে 80টি দেশে জাদুবিদ্যার প্রদর্শনী করেন। পৃথিবীর শ্রেষ্ঠ জাদুকর রূপে তিনি পরিচিত। তিনিই প্রথম মাথায় পাগড়ি পরে রাজার পোশাকে খেলা দেখাতেন। বহু প্রাচীন জাদুবিদ্যার মূল সূত্রগুলি তিনি নিজের চেষ্টায় আবিষ্কার করেন। সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে তিনি দুবার নিউ ইয়র্ক থেকে জাদুবিদ্যার শ্রেষ্ঠ পুরস্কার দ্য ফিনিক্স অ্যাওয়ার্ড পান। পিসি সরকার এবং তাঁর পরবর্তী সময়ে তাঁর পুত্ররা এই খেলাতে আধুনিকতার ছোঁয়া নিয়ে আসেন। বাংলার বহু জায়গায় আজ বহু জাদুকর এই খেলার চর্চায় মেতে আছেন। পড়া চলছে পরের ফাইলে।